বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বিবিসি বাংলার সব রেডিও শ্রোতাকে সুদীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্যে, আমাদের বেতার সাংবাদিকতার উপর আপনাদের আস্থা রাখার জন্য বিবিসি বাংলার সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। গাজা যুদ্ধবিরতির সর্বশেষ প্রস্তাব মেনে নিয়েছে হামাস, যুদ্ধ চালিয়ে যাওয়ার ইঙ্গিত ইসরায়েলের। ইউক্রেন যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক চলাকালে ফোন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গাজাকে অনাহারে রেখে এবার আফ্রিকার দরিদ্রতম রাষ্ট্র দক্ষিণ সুদানে জরুরি মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক নিয়ে কি বললেন ন্যাটো মহাসচিব মার্ক রুট। মার্কিন যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে পাকিস্তানকে পাথর বোঝাই ডাম্পার ট্রাক এবং ভারতকে চকচকে মার্সিডিজ গাড়ি হিসেবে ব্যাখ্যা দিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানালো এনসিপি। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়েছে হামাস, যুদ্ধ চালিয়ে যাওয়ার ইঙ্গিত ইসরায়েলের। গাজা যুদ্ধবিরতির সর্বশেষ প্রস্তাব মেনে নিয়েছে হামাস, পাশাপাশি তারা যুদ্ধের রীতি টানতে আলোচনা শুরু করতেও প্রস্তুত। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি মধ্যস্থতাকারীদের এমনটা জানিয়েছে। গাজায় ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৬২,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের হামলায় ব্যাপকভাবে ফিলিস্তিনি নারী পুরুষ নিহত হওয়ার পাশাপাশি দেশটির চাপিয়ে দেওয়া অনাহারেও কেউ কেউ মারা যাচ্ছেন। এরই মধ্যে ব্যাপকভাবে বাস্তুচ্যুতির নতুন হুমকি তৈরি করেছে ইসরায়েল। হামাস গতকাল সোমবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, তারা অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী গতকাল কাতার ও মিশরীয় মধ্যস্থতাকারীদের প্রস্তাব মেনে নেওয়ার কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারের বার্তা পেয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল ও চ্যানেল 12। এ বিষয়ে অবগত একটি সূত্র আল জাজিরাকে বলেছে, সবশেষ ওই যুদ্ধবিরতি প্রস্তাবে ৬০ দিনের জন্য সামরিক অভিযান বন্ধ রাখার কথা বলা হয়েছে। এছাড়া এই সময় ইসরায়েলি সেনারা অন্যত্র সরে যাবেন যাতে গাজা মানবিক সহায়তা ঢুকতে পারে। প্রস্তাব অনুযায়ী ওই সময়ের মধ্যে ৫০ ইসরায়েলি জিম্মির অর্ধেককে ছেড়ে দেওয়া হবে, বিনিময়ে মুক্তি দেওয়া হবে ফিলিস্তিনি বন্দীদের। তবে আগের ব্যর্থ আলোচনাগুলোই বিবেচনায় নিলে বোঝা যায় এই ঘোষণার অর্থ এই নয় যে খুব শিগগিরই শেষ হতে চলেছে। গত ২ বছর ধরে হামাস বিভিন্ন সময় যুদ্ধবিরতি ও ইসরায়েলের জিম্মি ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তির প্রস্তাব মানতে রাজি হয়েছে। সবচেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে যুদ্ধবিরতির মেয়াদ। ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা থামিয়ে পুতিনকে ফোনে ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক চলাকালে ফোন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। গত শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের ৩ দিনের মাথায় সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠকের মাঝপথে ট্রাম্প পুতিন ফোনালাপের ঘটনা ঘটে, যা রয়টার্সকে নিশ্চিত করেন ইউরোপীয় ইউনিয়নের এক কূটনীতিক। প্রাথমিকভাবে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনার পর তিনি পুতিনকে ফোন করবেন। তবে বৈঠক চলাকালেই ফোনটি করা হয়। জার্মান সংবাদপত্র বিল্ড প্রথমে ট্রাম্প পুতিন ফোনালাপের খবর প্রকাশ করে, পরে ক্রেমলিন নিশ্চিত করে দুই নেতার মধ্যে প্রায় ৪০ মিনিট ধরে ফোনালাপ হয়েছে। হোয়াইট হাউসে অনুষ্ঠিত ওই বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধ, ইউরোপের নিরাপত্তা, মানবিক সহায়তা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রমুখ ব্যক্তিগণ। গাজাকে অনাহারে রেখে দক্ষিণ সুদানে ত্রাণ পাঠাচ্ছে ইসরায়েল। এবার আফ্রিকার দরিদ্রতম রাষ্ট্র দক্ষিণ সুদানে জরুরি মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির বর্তমানে ভয়াবহ রাজনৈতিক অস্থিরতা, কলেরা প্রাদুর্ভাব ও তীব্র খাদ্য সংকটে ভুগছে। অথচ গাজার মানুষকে অনাহারে মারছে ইসরায়েলি বাহিনী ও তাদের সরকার। দিনের পর দিন ত্রাণ বহর ঢুকতে দেওয়া হচ্ছে না অবরুদ্ধ উপত্যকাটিতে। সোমবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার এক বিবৃতিতে বলেন, দক্ষিণ সুদানে চলমান ভয়াবহ মানবিক পরিস্থিতির কারণে আমরা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য দ্রুত সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। সরকারি ঘোষণায় জানানো হয়েছে, এই সহায়তার মধ্যে থাকবে রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধ, পানি, বিশুদ্ধকরণ সরঞ্জাম, গ্লাভস ও মাস্ক, বিশেষ হাইজিন কিট এবং খাদ্য সামগ্রী। গত সপ্তাহে ইসরায়েলের উপপররাষ্ট্রমন্ত্রী শ্যারন হ্যাস্কেল রাজধানী জুবা সফর করেন। এর আগে গণমাধ্যমে গুঞ্জন ওঠে যে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের দক্ষিণ সুদানে পুনর্বাসনের বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। তবে দক্ষিণ সুদান এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। এদিকে জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ তৈরি হচ্ছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল সীমিত আকারে ত্রাণ ঢুকতে দিচ্ছে এবং বহু কনভয় পথে লুটপাটের শিকার হয়েছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, ইসরায়েল গাজা ইচ্ছাকৃতভাবে ক্ষুধার নীতি প্রয়োগ করছে এবং পদ্ধতিগতভাবে ফিলিস্তিনিদের সামাজিক জীবন ও স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করছে। তবে ইসরায়েল এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সূত্র আরব নিউজ।
জেলেনস্কি ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক নিয়ে কি বললেন ন্যাটো মহাসচিব? ন্যাটো মহাসচিব মার্ক রুট গতকাল সোমবার ফক্স নিউজকে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং অন্যান্য ইউরোপীয় নেতা ও ন্যাটো অংশীদারদের বৈঠকটি খুবই সফলভাবে সম্পন্ন হয়েছে। ফক্স নিউজের দ্য ইনগ্রাহাম অ্যাঙ্গেল অনুষ্ঠানে দেওয়া এই সাক্ষাৎকারে ন্যাটো প্রধান আরো বলেন, বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হয়েছে, তবে সেখানে স্থলসেনা মোতায়েন নিয়ে কোনো আলোচনা হয়নি। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে গতকাল হোয়াইট হাউস প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। টানা কয়েক ঘন্টা কয়েক দফা বৈঠক শেষে সন্ধ্যায় ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছেন তিনি। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, বিষয়টি নিয়ে তিনি টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে চলার মধ্যেই পুতিনকে ফোন করেন তিনি। তবে কবে কোথায় জেলেনস্কি পুতিন বৈঠক হবে সে বিষয়ে কিছু জানাননি ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে গত শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের 3 দিনের মাথায় গতকাল হোয়াইট হাউসে জেলেনস্কি সহ ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে ওই বৈঠক করলেন ট্রাম্প। বৈঠকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মেটসো প্রমুখ ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। ভারত মার্সিডিজ হলে পাকিস্তান পাথর বোঝাই ডাম্পার ট্রাক। মার্কিন যুক্তরাষ্ট্র দাঁড়িয়ে পাকিস্তানকে পাথর বোঝাই ডাম্পার ট্রাক এবং ভারতকে চকচকে মার্সিডিজ গাড়ি হিসেবে আখ্যা দিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। সাম্প্রতিক সময়ে বক্তব্য আন্তর্জাতিক মঞ্চে তীব্র আলোচনার বিষয় হয়ে উঠেছে। এ নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। তিনি আসিম মুনিরের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের সময় মুনিরের নেতৃত্বে প্রশংসা করে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত মে মাসে দুই দেশের মধ্যে সংঘর্ষের সময় পাকিস্তানে সফররত সৌদি আরবের প্রতিনিধি দলের কাছে ইসলামাবাদের বীরত্ব সম্পর্কে গর্ব করার জন্য ফিল্ড মার্শাল একই উপমা ব্যবহার করেছিলেন। সোমবার লাহোরে অনুষ্ঠিত একটি সেমিনারে নকভি আরো জানান, ফিল্ড মার্শাল তাদের বলেছিলেন, ভারত একটি চকচকে মার্সিডিজের মতো, কিন্তু আমরা পাথর বোঝাই একটি ডাম্পার ট্রাকের মতো। যদি তাদের মধ্যে সংঘর্ষ হয় তবে ফলাফল কি হবে তা কল্পনা করুন। এই কথা শুনে প্রতিনিধি দল চুপ হয়ে যায়। মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানালো এনসিপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জাতীয় নাগরিক পার্টি নেতা মাহিন সরকার। এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই গুরুতর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করেছে এনসিপি। সোমবার দুপুরে ডিউ ফার্স্ট নামে একটি স্বতন্ত্র প্যানেল থেকে ডাকসুর জিএস পদে প্রার্থিতা ঘোষণা করেন মাহিন। রাত 11টার দিকে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহুদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাহিন সরকার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশক্রমে তাকে পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশটি অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। পরে রাত 1টার দিকে সাংবাদিকদের পাঠানো বার্তায় সালেহুদ্দিন সিফাত জানান, ডাকসু নির্বাচনে মনোনয়ন গ্রহণের আগে মাহিন সরকার দলের শীর্ষ নেতাদের কাছ থেকে অনুমতি নেননি। এটি দলীয় শৃঙ্খলার গুরুতর ব্যত্যয় হিসেবে গণ্য হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় মাহিন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন। All content on this channel is for educational and informational purposes only. We do not promote violence, misinformation, or any illegal activity.